সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আপনারা দেখছেন জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জাতীয় জোট বিএনএর মহাসচিব, ন্যাব ভাসানীর সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। তো আমরা শুরুতেই জাতীয় পত্রিকার শিরোনামগুলো দেখে নিচ্ছি, তারপর আমরা আলোচনা শুরু করব। দৈনিক প্রথম আলো, চিকিৎসকদের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, স্বাস্থ্যনায়ক থেকে করোনা হিরো জাফরুল্লাহ, গণস্বাস্থ্যের কিটের চূড়ান্ত ফলাফল শিগগিরই। মৃত্যুর তালিকায় মন্ত্রী ও সাংসদ, বাড়ছে উদ্বেগ। করোনাকালে কৃষিই বড় ভরসা, গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা। দৈনিক ইত্তেফাক, নাসিম ও আবদুল্লাহর কথা বলতে গিয়ে বাকরুদ্ধ প্রধানমন্ত্রী, রাজধানীর ৪৫ রেড জোন যাচ্ছে লকডাউনে, প্রধানমন্ত্রীর অনুমোদন দিলেই কার্যকর। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩২ জন, সংক্রমিত ৩,১৪১। নব্য ছাত্রলীগ যুবলীগে তৃণমূলের অর্জন ম্লান। করোনা মোকাবেলায় সুপারিশের নামে উস্কানি দিচ্ছে বিএনপি, ওবায়দুল কাদের। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। বগুড়ায় যুবলীগ নেতাকে প্রকাশ্যে গলা কেটে হত্যা। কল চার্জ বাড়ানোর কারণ জানতে চায় বিটিআরসি, অপারেটররা বলছে এনবিআরের আদেশ বাস্তবায়ন করেছে। দৈনিক যায় দিন, রেড জোনে ঢাকার ৪৫ এলাকা, চট্টগ্রামের ১০ এলাকা চিহ্নিত, মানিকগঞ্জের ৭ ও বগুড়ার ৮ এলাকা অবরুদ্ধ ঘোষণা। করোনা আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী। ভাইরাসের ভয়ে মানুষকে না খাইয়ে মরতে দিতে পারি না, সংসদে প্রধানমন্ত্রী। কালো টাকা, বিনিয়োগ আসে না তবু বারবার সুযোগ। ভার্চুয়াল আদালতে ম্যানুয়াল কার্যক্রম। বিএনপি নেতারা চাইলে সুরক্ষা সামগ্রী দেয়া হবে, ওবায়দুল কাদের। নকল মাস্ক তৈরিতে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা। দৈনিক যুগান্তর, ঢাকা ও চট্টগ্রামে ৫৫ রেড জোন চিহ্নিত, পর্যায়ক্রমে লকডাউন শুরু। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে ৩০ জুন পর্যন্ত। ঢাকা ফোরামের প্রতিক্রিয়া, প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সবার নাম প্রকাশের দাবি কুয়েতি এমপির, সিআইডিকে সাক্ষ্য দিল ১১ বাংলাদেশি, এমপি পাপুলের চেকবই জব্দ। সেশন জটের চিন্তা নয়, জীবন বাঁচানোই এখন গুরুত্বপূর্ণ, আ.ম.স. আরিফিন সিদ্দিক। ১৪ ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। রাশিয়ার এভিফেভির ভ্যাকসিনে রোগী সুস্থ হচ্ছে মাত্র ৪ দিনে। দৈনিক আমাদের অর্থনীতি, বিএনপির ৭ দফার চেয়ে সরকার বেশি পদক্ষেপ নিয়েছে, ওবায়দুল কাদের। রেড জোন এলাকা ঘোষণা করার ৭২ ঘন্টা আগে জানাতে হবে, আতিকুল ইসলাম। কোনো গাফিলতি অবহেলা বরদাস্ত করা হবে না, তাপস।
বাজেট পাশের আগেই মোবাইল কল চার্জ বাড়ানোর ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি। দৈনিক প্রতিদিনের সংবাদ, আজ থেকে জোন ভিত্তিক লকডাউন। সংক্রমণের সঙ্গে বাড়ছে পরীক্ষার বিড়ম্বনা। সংসদে আলোচনা, করোনায় জাতীয় নেতার মুখও দেখা গেল না। দৈনিক সময়ের আলো, একই দিনে দুই সহযোদ্ধাকে হারানো খুবই কষ্টদায়ক। করোনার ভয়ে মানুষকে তো না খাইয়ে মারতে পারি না, প্রধানমন্ত্রী। পুলিশের প্রতি মানুষের বিশ্বাস ধরে রাখতে হবে, আইজিপি। ঢাকা লকডাউনের বিষয়ে আদেশ আজ। লোক সমাগম দেখে তো মনে হয় না মহামারী আছে, হাইকোর্ট। দৈনিক আমাদের সময়, আগের কাজ ছিল লোক দেখানো, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এক তৃতীয়াংশেরও বেশি ব্যয় হবে সুদ ভর্তুকি বেতনে। নাসিমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে গ্রেফতার বেরবি শিক্ষক। জাহাঙ্গীর ভাই, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। তো প্রধানমন্ত্রী সংসদে যে বিষয়টি অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন এবং তিনি তার প্রিয়জন বা যারা মন্ত্রী আমাদের এবং সাংসদ হারিয়েছেন তাদের ব্যাপারেও তিনি অশ্রুসিক্ত কণ্ঠে অনেক উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে ভাইরাসের ভয়ে মানুষকে না খাইয়ে রাখতে পারি না, তিনি সেই উচ্চারণটি করেছেন। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, এই ভাইরাসের কারণে যদি সারা দেশকে লকডাউন করে দেওয়া হয় তাহলে এক শ্রেণীর শ্রমজীবী মানুষ যারা প্রতিদিন যারা রিক্সা চালক বা শ্রমজীবী পেশায় আছেন তারা 300, 400 বা 500 টাকা করে যে আয় করেন এবং তাদের পরিবার চলে, যদি সারা দেশ লকডাউন করে দেওয়া হয় তাহলে এই পরিবারগুলো যে ত্রাণ সহায়তা পাবে মাসে বা 15 দিন একদিন, তাহলে তারা না খেয়ে মারা যাওয়ার একটা হবে। তো সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সাধারণ মানুষের কথা চিন্তা করেই সারা দেশকে লকডাউন না করে জোন ভিত্তিক করার যে পরিকল্পনা করছেন সেটা যথার্থই একটি পরিকল্পনা এবং সঠিক পরিকল্পনা করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখেছি যে ইতিপূর্বে আমরা একটা দীর্ঘমেয়াদী লকডাউন ছিল এবং সেটি আমরা অতিক্রম করে এসেছি এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে যেটি আমরা আজকে পত্রিকায় দেখতে পেয়েছি যে জোন ভিত্তিক আজকে লকডাউন শুরু হবে এবং ইতিমধ্যে একাধিক জায়গায় এইভাবে জোন ভিত্তিক লকডাউন হয়েছে। তো এবং 45টি ঢাকার জোন নির্ধারণ করা হয়েছে যেখানে লকডাউন আজকে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তো আপনি কি মনে করছেন যে এইভাবে জোন ভিত্তিক লকডাউনের ব্যাপারে আসলে আমরা কীরকম ফলাফল পেতে পারি? যে এখানে একটা টেকনিক্যাল কমিটি আছে, এই তারা যেটি করেছেন এটা যথার্থই করেছেন, কারণ ইতিমধ্যে আমরা সুফল পেয়েছি যে টোলারবাগে যে রেড জোন ঘোষণা করা হয়েছিল, লকডাউন করা হয়েছিল, সেই টোলারবাগ 100% করোনামুক্ত হয়েছিল। তো সেটার উপর বিবেচনা করে বা সার্বিক পরিস্থিতি করেই ঢাকা দক্ষিণের 27টি এলাকা এবং উত্তরের 17টি এলাকা রেড জোন হিসাবে করা হয়েছে। গতকালকেই এটা বিভিন্ন মিডিয়ায় আসছে, তো আজকের থেকে এটাই হবে এবং এটা হলে একটা ভালো সুফল আসবে, কারণ যেখানে 1,60,000 জন করোনা পাওয়া যাবে সেখানেই রেড জোন ঘোষণা করা হবে। এটা একটা যথার্থই পদক্ষেপ। তো আমরা দেখলাম যে রাজাবাজারে যে লকডাউনটি হয়েছে সেখানে গেটের মধ্যে যথেষ্ট নিরাপত্তা বা জোরদার রাখা হয়েছিল, করোনাকে মুক্ত করার ব্যাপারে মানুষকে প্রবেশের ব্যাপারে অনেক বাধা দেওয়া হয়েছিল, কিন্তু ভিতরে কিন্তু আসলে সেইভাবে তার মানুষকে সেই লকডাউন মানতে দেখা যায়নি। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি এটা? আসলে সরকার থেকে শুধু পদক্ষেপ নিলেই হবে না, আমরা যারা ওই এলাকায় বসবাস করি আমাদের নিজেদের মধ্যে সচেতনতা থাকতে হবে যে আমাদের ঘরের ভিতরে থাকতে হবে, যদিও বিশেষ প্রয়োজনে বাইরে যাই তাহলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বিশেষ কারণ ছাড়া ঘর থেকে বেরোনো ঠিক হবে না।
জি, ধন্যবাদ আপনাকে। এবং এই রেড জোনের ব্যাপারেই আমাদের মেয়র আতিকুল ইসলাম উত্তকের, যিনি ইতিপূর্বেও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমরা দেখেছি যে অনেকটা তিনি সফলতা পেয়েছেন, তো তিনি কালকে একটি উদ্ধৃতি দিয়েছেন যে রেড জোন এলাকা ঘোষণা করার অন্তত 72 ঘন্টা আগে এটি জানাতে হবে। আপনি কিভাবে মূল্যায়ন জি করেন? জি, মেয়র আতিকুল ইসলাম যথার্থই বলেছেন, কারণ একটা প্রস্তুতির বিষয় আছে। যে এলাকাটি রেড জোন ঘোষণা করা হবে, সেখানে কিছু যাতে লোকজন সেরকম বের না হতে পারে তার জন্য কিছু ব্যারিকেডের ব্যবস্থা করেন বা কিছু সাইনবোর্ড টানিয়ে দেন যে এটা রেড জোন এলাকা। তো তাৎক্ষণিকভাবে জানালে সেই কাজগুলি করতে পারবো না, যার জন্য যদি পূর্বে 72 ঘন্টা পূর্বে যদি জানানো হয়, তাহলে তার যে কার্যক্রমগুলো মেয়রের সেগুলো সঠিকভাবে সে করতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি তো আমাদের দেশের একজন বিশিষ্ট আইনজীবী এবং একই সঙ্গে রাজনীতিবিদ। তো এই যে ভার্চুয়াল আদালতে ম্যানুয়াল কার্যক্রম, যে বিষয়টি আমরা দেখলাম এখন, আপনি যদি এই বিষয়ে একটু আমাদেরকে বিশ্লেষণ করেন। জি, ভার্চুয়াল আদালতের বিষয়টা যেটা সরকার করেছেন, আমি এর সহিত একমত নয়। কারণ আইনজীবীরা সবাইকে আদালতে যেতে হয়, বেল বন্ড কিনতে হয়, বেল বন্ড পাঠাতে হয়, আদালতের কার্যক্রম আইনজীবীদের করতে হয়। তো জাজেস যেখানে বসেন, বিচারক যেখানে বসেন, তো দুহাত দূরত্বে থাকলে হয়। সেখানে আমার মনে হয় 20 থেকে 20 হাতের বা 30 হাতের কাছাকাছি দূরত্বে বিচারক বসেন। এবং যে সকল আইনজীবীগণ শুনানি করবেন, তো জামিনের বিষয়ে এক একটা আদালতে 8-10 জন বা 15 জন সর্বোচ্চ থাকে। যেটুকু স্পেস আছে তাতে সেই দূরত্ব রেখেই করা যায়। তো সেটি না করে জাজের সাহেব, বিচারক সাহেব ভিতরে বসেন এবং এখান থেকে আইনজীবীরা ওই নেটওয়ার্কে ভালো করে শুনতেও পারেন না। এবং অনেক আদালতে দেখা গেছে যে বিচারকরা তড়িৎ গতিতে করেন। অনেক বিচারকরা আমার জানা মতে পঞ্চম অতিরিক্ত আদালতে সেখানে 180টা জামিনের আবেদন পেন্ডিং আছে, সেখানে উনি একদিনে 5টি করে শোনেন জি, বা কোনোদিন 10টি। তাতে দেখা গেছে যে একজন আবেদন করে 1 মাসেও সেই শুনানিটি করতে পারবেন না। আবার অনেক আদালতে 1 সপ্তাহ বা কেউ তাৎক্ষণিক পেয়ে থাকেন। তো বিচারক সাহেবদের আরও দায়িত্ববোধ বাড়াতে হবে যে এর ভিতরে আইনজীবীরা আসতেছেন, বাসায় বসে অনেকে এটা করতে পারেন না, কারণ এটা হঠাৎ করে এই ভার্চুয়াল আদালত, সেখানে আদালতে যান, অন্যান্য আইনজীবীদের সাহায্য নেন, কিন্তু ওনারা সেখানে মাত্র 5টি শুনানি করে বাসায় চলে যান। আর 180টি পেন্ডিং থেকে, এটি আইনজীবীদের জন্য এবং দেশের জন্য খুবই বিচার খারাপ অবস্থা, প্রার্থীদের জন্য। বিচার প্রার্থীদের জন্য। এরপরে ভার্চুয়াল আদালতে এই যে প্রত্যেকদিন সাক্ষ্য বিভিন্ন বিষয়ে, সেগুলি মামলার বড় আকার একটা জট তৈরি হচ্ছে। এতে বিচার কাজে বেশ বিলম্ব হবে এবং দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটির অবনতি হতে হবে। কারণ বিচার যদি না হয়, মানুষ যদি ন্যায় বিচার না পায়, সেক্ষেত্রে দেশের এগুলো আইন শৃঙ্খলার উপর প্রভাব পড়ে। তো আমরা দেখেছি যে এই ভার্চুয়াল কোর্ট চালু করার পর থেকে মানে প্রচুর আসামি জামিন পেয়েছে এবং মানে মাত্রাতিরিক্ত আমরা দেখেছি যে অনেকেই জামিন পেয়েছে। এটির আসলে রহস্য কি? আসলে দীর্ঘদিন জামিন বন্ধ থাকার পরে, প্রায় 2 মাস জামিন বন্ধ থাকার পরে যখন এই ভার্চুয়াল আদালত হয়েছে, সমগ্র দেশের একটি সমীক্ষা আপনি দেখেছেন, 200 বা 250 লোক জামিন পেয়েছে। অ্যাকচুয়ালি এটা প্রতিনিয়তই এভাবে গ্রেপ্তার হয় এবং এভাবেই 200-250 প্রতিদিনই জামিন হয়। তো এটা আসলে অনেক বেশি না। এরপর যারা জেলখানায় আছেন দীর্ঘদিন যাবৎ, সেখানে যদি এই করোনার ভয়াবহতা দেখা দেয়, তাহলে দেখা যায় যে অনেক মানুষই সেখানে আক্রান্ত হবেন। ইরানে জেলে যারা ছিলেন, সেই দেশের যে প্রধানমন্ত্রী বা রাজা, তিনি সকল আসামিকেই এই সাময়িক সময়ের জন্য তিনি ক্ষমা করে দিয়েছেন এবং জেল থেকে সবাইকে করে দিয়েছেন। এবং পরবর্তীতে যখন দেশের পরিস্থিতি হবে, তখন তাদেরকে যে স্বাভাবিক বিচার প্রক্রিয়া সেটি চলবে। তো আমাদের দেশের এই জামিন প্রক্রিয়াটা আরও সহজতর হওয়া উচিত ছিল, কারণ মানুষের জীবনের চাইতে জামিন একটা বড় ধরনের ফ্যাক্টর না। জি, তো এটাকে যদি আরও বেশি করে শোনা হয়, অথবা ভার্চুয়াল আদালত উঠিয়ে দিয়ে যদি দূরত্ব মেনটেন করে যদি স্বাভাবিক কার্যক্রম করা হয়, সেটাই শ্রেয় হবে। তো আমরা যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের দিকে যাচ্ছি এবং অনেক কিছুতেই আমরা ডিজিটালের সুফল ভোগ করছি, সেক্ষেত্রে ভার্চুয়াল আদালতটি কি আমাদের সেই ডিজিটাল যুগে প্রবেশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে না? বা যদি আমরা ডিজিটাল যুগে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে ভার্চুয়াল আদালত আমাদের মানে আরও বেশি ব্যবহার করা প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? দেখেন, সব কিছুরই একটা পরিস্থিতি আছে। হঠাৎ করেই যখন এই ডিজিটাল ভার্চুয়াল আদালত আসলো, যদি তার 15 দিন আগে, 20 দিন আগে যদি একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো, যে এভাবে
সংযোগের মাধ্যমে শোনানো হবে, তাহলে ভালো হতো। হঠাৎ করে যে প্রথম দিন যেদিনকে শুনে সেদিনকে ভার্চুয়াল, সেই ক্ষেত্রে অনেক আইনজীবী আছেন যারা অনেক বয়স্ক মানুষ, তারা এই নেটওয়ার্কের বিষয়ে, যে কানেক্টরের বিষয়ে তারা অত অজ্ঞ না। সেক্ষেত্রে যদি পূর্ব প্রস্তুতি থাকতো যে এই ভার্চুয়ালের মাধ্যমে হবে, বা সাক্ষ্য বা জামিন শুনানি বা আগাম জামিন বা আপিল, সব ক্ষেত্রেই যদি পূর্ব প্রস্তুতি হিসাবে যদি করে তারপরে এটা চালু করা হলো, তাহলে সকল আইনজীবী এবং বিচারক সবার জন্যই সহজতর হতো। তো আমরা দেখলাম যে সেদিন একটি মামলায় মিথ্যাভাবে বা ভুল ব্যাখ্যা দিয়ে আসামি জামিন করিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেই আইনজীবীকেও নিষিদ্ধ করা হয়েছে। তো সেক্ষেত্রে কি আমাদের ভার্চুয়াল আদালতের মাধ্যমে অনেক কিছু ভুল বা মিথ্যে কার্যক্রম হওয়ার সম্ভাবনা বেশি কিনা, আপনি কি মনে করেন? যে আইনজীবী এটা করেছেন তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, এবং যে আসামি এই জামিনের মাধ্যমে বেরিয়েছেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে। যে সমস্ত ওই যে নকল আপিলের জন্য লাগে, সেগুলো তিনি জাল তৈরি করেছিলেন, এবং ফাঁসি মামলার এক আসামিকে তিনি মিথ্যাভাবে উপস্থাপন করে জামিন নিয়েছেন। আসামি বেরোনোর পরে যখন এটা করা হয়, তখন সরকার তড়িঘড়ি করে ওই আসামিকে আবার গ্রেপ্তার করেছেন, আইনজীবীকেও গ্রেপ্তার করেছেন, এবং আইনজীবীর বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তার সনদ বাতিল করা হবে। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে 30 জুন। আমরা দেখছি যে বেশ কয়েক মাস ধরেই এই লকডাউনের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এবং লকডাউন শুরুর আগে থেকেই আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে গেছে, বন্ধ হয়েছে, এবং সেটি আগামী 30 জুন পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে আসলে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? জি, মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন জেলায় কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার যে সুযোগ সুবিধার কথা জেলা প্রশাসক মাননীয় সাংসদের সাথে বলে থাকেন, সেখানে তিনি একটি আভাস দিয়েছেন অলরেডি সেপ্টেম্বর পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। জি, কারণ যারা লেখাপড়া করতেছে তারা দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তাদের দ্বারা দেশ জাতি অনেক কিছু আশা করে। তারা যদি স্কুলে একটু ঘনবসতি বসা হয়, তো সেই ক্ষেত্রে যদি তারা এরকম করোনা আক্রান্ত হয়ে যায় বা এটা সেই বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যে বেঁচে থাকলে শিক্ষা হবে, জানতে পারবে, সেই ক্ষেত্রে সেটার প্রতি গুরুত্ব না দিয়ে তাদের সমুন্নত স্বাস্থ্যবিধি যাতে ভালো থাকে, তারা যাতে সেটার প্রতি গুরুত্ব দিয়েছেন, এবং এটা যথার্থই। তো আমাদের যে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের আরিফিন সিদ্দিক, তিনি বলেছেন যে সেশন জটের চিন্তা নয়, জীবন বাঁচানোই এখন গুরুত্বপূর্ণ। তার যে এই বক্তব্য, এবং আপনিও সেই একই সুরেই বললেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা আমি সহমত পোষণ করছি যে একটি সেশন চলে গেলে পরবর্তীতে সেশন আসবে, কিন্তু যদি করোনা আক্রান্ত হয়ে 10 জন ছাত্রছাত্রীও মারা যায়, সেটা আমাদের কাম্য নয়। তো আর এটা অলরেডি অনলাইনে ক্লাস চলতেছে, এবং বাসায় বসেও ভালো লেখাপড়া করা যায়, তাতে তারা যে বিশাল ধরনের কোনো ক্ষতি হবে সেটা আমি মনে করছি না। বরঞ্চ ওই যে টাইমটা স্কুলে যাওয়া আসা করছে সেটাও পড়ার সুযোগ পাচ্ছে। তো সেরকম কোনো ক্ষতি হবে না যদি অনলাইনের মধ্যে পরীক্ষা দেয়, বা দেশের পরিস্থিতি ভালো হলে যদি ফাইনাল পরীক্ষা দেয়, সেরকম কোনো সমস্যা হবে না, এবং সেশন জটও থাকবে না, এবং তারা পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমাদের জাতীয় সংসদে যে বাজেটটি উপস্থাপন করা হলো, সেখানে পুনরায় কালো টাকা যে সাদা করার সুযোগটি দেওয়া হয়েছে, সেটির বিষয়ে আজকে আমরা শিরোনাম পত্রিকায় এসেছে বিভিন্ন, যে কালো টাকা বিনিয়োগ আসে না, তবুও বারবার এই সুযোগ দেওয়া হচ্ছে। তো এই আমাদের এই যে কালো টাকা সাদা করার যে সুযোগ, এর মাধ্যমে আসলে কি হচ্ছে, এবং বিনিয়োগ তেমন বাড়ছে না কিন্তু তারপরে সুযোগটা দেওয়া হচ্ছে, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সালাম ভাই, কালো টাকার কথায় যদি আসেন, প্রথমেই কালো টাকাটাকেই বন্ধ করতে হবে। আমাদের দেশের প্রতিটা সেক্টরে যেভাবে দুর্নীতি, ঘুষ, অন্যায়ভাবে একজন প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজের ঠিকাদারিরা এবং কালো টাকা সৃষ্টি করা বিভিন্নভাবে, সেই কালো টাকা বন্ধ করতে। কালো টাকা এই 10% হারে কর দিয়ে যে করার সুযোগ, সেরকম আসতেছে না। কারণ কালো টাকা যারা করে, তারা বিগত বাজেটগুলোয় দেখা গেছে যে সেরকম কোনো ফ্ল্যাট ক্রয় করেনি বা শেয়ার মার্কেটেও আসেনি, তারা এগুলো বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে কালো টাকাগুলো। বিদেশে এই টাকা পাচার করা বন্ধ করতে হবে, এবং কালো টাকা যাতে না হয় সেগুলোর একদম গোড়া থেকে এটা উৎপাদন করতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে এই কালো টাকাই যাতে না হয়, একটা সুন্দর দেশ হিসেবে যাতে গড়ে মানুষের, এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রী যদি ইচ্ছা করেন, এটা 1 মাসেই বন্ধ করা যেতে পারে। যেমন এই ঢাকা দক্ষিণের মেয়র এসেই যখন
চিফ ইঞ্জিনিয়ারকে এবং একজন বড় ধরনের কর্মকর্তাকে যখন ছাঁটাই করলেন, তখন তাদের ভিতরে একটা আতঙ্ক দেখা গেছে এবং দেখা গেছে যে লিফটের পাশে দাঁড়িয়ে 3 জন লিফট নেন, একসাথে সিগারেট খাচ্ছেন। সাথে সাথে মেয়র সাহেব বললেন যে পিএসকে 3 জনকে বরখাস্ত করে দেন। এই যে আতঙ্ক, এখন তারা নিয়মিত ডিউটি পালন করতেছে, মশার ঔষধ ছিটাচ্ছেন, কাজ করতেছে, কার চাকরি থাকবে কি থাকবে না। তো এই যারা ঘুষ করে এদেরকে চিহ্নিত করে ডাইরেক্ট, এদের কোনো কারণ দর্শনের নোটিশের প্রয়োজন নাই, দেশের প্রয়োজনে এদেরকে যদি চাকরি থেকে ছাঁটাই করে দেন, এরকম 100-200 জনকে ছাড়াই দিলে সবাই এই কালো টাকার চিন্তা না করে যে সঠিক যে বেতন পান, তা দিয়ে বর্তমান সরকার যে বেতন কাঠামো করেছেন, এটা পৃথিবীর অনেক বড় বড় দেশের চাইতে অনেক বেশি। জি, একজন 70,000, 80,000, 90,000, 1 লক্ষ টাকা বেতন পাচ্ছেন। সেই ক্ষেত্রে এই ঘুষ, অন্যায়, দুর্নীতির কোনো প্রয়োজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ থেকে 200 লোককে ছাঁটাই করুক, দেখবেন যে সাথে সাথে এই কালো টাকার উৎপাদনই বন্ধ হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। এবার ওবায়দুল কাদের যেই কথাটি বলেছেন, আমরা বিভিন্ন পত্রিকার শিরোনাম দেখলাম যে বিএনপির 7 দফার চেয়েও সরকার বেশি পদক্ষেপ নিয়েছে। আসলে এর বাস্তবতা কতটুকু, বা বিএনপির যে দাবি যে তারা সরকারের প্রতি যে অভিযোগ, এটা কতটুকু সত্য, আপনি কি মনে করছেন? জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে 7টি দফা দিয়েছেন, তো তার প্রেক্ষিতেই ওবায়দুল কাদের বলেছেন। তো একটি সরকার এই করোনা পরিস্থিতিতে অনেক পদক্ষেপই নিয়েছেন। সেই ক্ষেত্রে যে তার 7টি যে এই পদক্ষেপের কথা বলেছেন, তো এটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি যথার্থই বলেছেন যে তার চেয়ে বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বিভিন্ন পর্যায়ে, সরকার অনেক ক্ষমতা থাকে, আর বিএনপিকে অনেক খাটো করা হয়েছে। গত সংসদে মাত্র 4টি আসন পেয়েছে, তাদের চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই। তাদের কার্যক্রম যেভাবে চালাবেন এবং তাদের যে আর্থিক সহায়তা বিভিন্ন মামলা হামলায় যেভাবে অ্যাকচুয়ালি তারা পারছে না। তারপরে যতটুকু পারছেন তারা চেষ্টা করছেন, এবং একজন বিরোধী দল হিসেবে তাদের যা বলার সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে জানাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি শিরোনাম প্রথম আলোতে যেটি এসেছে, যে স্বাস্থ্যনায়ক থেকে করোনা হিরো, গণস্বাস্থ্যের কিটের চূড়ান্ত ফলাফল শিগগিরই। জাফরুল্লাহ, যিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তিনি সেই করোনাকেও জয় করেছেন, তো গণস্বাস্থ্যের কিটের ব্যাপারেও চূড়ান্ত ফলাফল শিগগিরই। তো এই যে কিটটি তারা উৎপাদন করছেন এবং সেই বিষয়ে সরকারও কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করছেন, এবং তারপরও আমরা চূড়ান্ত একটা ফলাফল দেখতে পাচ্ছি না, তো আপনি কি ভাবছেন? সালাম ভাই, জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে প্রথমে বলি, তিনি আমেরিকার পাসপোর্টধারী এবং তার যত সম্পদ, তিনি একজন বিশ্বমানের ভালো মানের একজন মানুষ। তার যত সম্পদ, তিনি একজন ডাক্তার হিসেবে এই যে সিআরপি যে হসপিটাল, যেটা তিনি করেছেন, সব কিছুই তিনি দান করে গেছেন এবং নিজের দেহটাকেও মরণোত্তর দান করে গিয়েছেন। তার দাফন কাফনের কোনো করতে হবে না, সেটা নিয়েও মানুষ রিসার্চ করবে। তো তার মতো লোক বাংলাদেশে, মানে এরকম যদি 10% হতো, দেশের অনেক ডেভেলপমেন্ট হতো। যিনি সুদ, ঘুষ, অন্যায় বা সম্পদের কোনো তাকে কাজ করে না, বরঞ্চ যে সম্পদ সেটাই বিলিয়ে দিয়েছে। তো তিনি তড়িঘড়ি করে মিডিয়ায় আসছে যে কিটের এটা করেছেন। অ্যাকচুয়ালি তিনি, আপনি জানেন যে আমাদের বিরোধী দলীয় যে বিএনপি সমর্থিত তিনি, এবং ডক্টর কামাল হোসেনের সাথে তিনি একমত পোষণ করে দেশের সরকারের বিরুদ্ধে, সরকারের যে এর বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের মিডিয়ায় স্বচ্ছতার ব্যাপারে যে কথা বলেছেন, সেই ক্ষেত্রেই তিনি আসলে সরকার থেকে একটু অতএব তিনি যাতে এই কিটের যে বিষয়টা, এইটাই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তার এটা হয়েছিল, অনুমোদনটাও মানে অনুমোদনের প্রক্রিয়াটা চালু হয়েছিল যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাফরুল্লাহ নিজে গিয়ে চিঠি দিয়েছিলেন। পরবর্তীতে আবার দেখলাম থেমে গেছে। উনি 2 ধরনের কিট তৈরি করেছিলেন। একটা হলে অ্যান্টিবডি, যারা টেস্ট করবে যে করোনা আক্রান্ত হলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, এটা অ্যান্টিবডি। আমাদের দেশের শতকরা 90% মানুষেরই অ্যান্টিবডি, করোনায় আতঙ্ক হওয়ার কিছু নাই। আর করোনা হলে তাড়াতাড়ি এগুলি না, শুধু জাফরুল্লাহ নাই, এরকম আরও যারা করতে চেয়েছে তাদেরগুলো এই ধরনের সরকারি প্রসেস মেনটেন না করে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্রসেস মেনটেন করে যদি ফার্মেসিগুলোয় দেওয়া হতো, বিভিন্ন টেস্ট করার জন্য দেওয়া হতো, ডায়াবেটিস পরীক্ষার মতো যেটা জাফরুল্লাহ করেছেন, খুব সহজেই, মানে 15-20 মিনিটই আপনি রেজাল্ট পেয়ে যেতেন। তাহলে দেখা যাচ্ছে যে আজকের হাজার হাজার মানুষের করোনা টেস্ট করার জন্য যে লাইন ধরতে গিয়ে ভালো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, সেগুলো হতো না। আপনি আমেরিকার কথাই যদি বলেন, তারা যেভাবে আক্রান্ত হয়েছে, শেষ পর্যন্ত ফার্মেসিগুলোয় টেস্টের ব্যবস্থা হচ্ছে। তো তারা সেই অনুযায়ী যখন
করোনা আক্রান্ত তিনি জেনে যান, তখন তো তিনি ওই পদক্ষেপগুলো গ্রহণ করেন, গরম পানি, চা, ঔষধ, মেডিসিন, প্যারাসিটামল যেগুলি প্রয়োজন সেগুলো। আর যদি মানুষ জানতে না পারে, এখন অনেক সময় করোনার যে সমস্ত এইগুলো দেখা যায়, কাশি, উপসর্গগুলো। উপসর্গ, এই ধরনের উপসর্গ ছাড়াও অনেকের করোনা আছে, হ্যাঁ। জি। তো সেগুলো যদি টেস্টের মাধ্যমে সে জানতে পায়, তাহলে সে মেডিসিন নেয় বা খুব দ্রুত সেটার হয়। অতএব এটা জাফরুল্লাহর যে এই সরকারের যদি এখনও সেই রাজনীতির কথা চিন্তা না করে, দেশের মানুষের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে, তার কিটগুলা অনুমতি দেওয়া প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। তো হাইকোর্ট যে উচ্চারণটি করেছেন যে বাজারে লোক দেখে মনে হয় না যে দেশে মহামারী রয়েছে, তো আমাদের আসলে দেশের মানুষের মধ্যে এই সচেতনতাটা কেন সৃষ্টি হচ্ছে না, বা তারা কেন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে না, যেটি হাইকোর্ট যেটি উপলব্ধি করেছে যে এত সমাগম, তাহলে কিভাবে মনে করব যে আমরা মহামারী রয়েছে? আসলে অ্যাকচুয়ালি ছিলাম ভাই, আমাদের দেশের আমরা সাধারণত বলে থাকি 80% কৃষক। জি। তো 80% কৃষক হলে আমাদের যে শিক্ষিতের হার, মানে স্বশিক্ষিত বা লেখাপড়া জানে কিন্তু উচ্চশিক্ষিত বা যারা এই জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক কিন্তু আসলে অ্যাকচুয়ালি 20% হবে। তো যারা এই ধরনের সচেতনতা, সাধারণ মানুষ, আপনি দেখেন আমি বাসানটাক বস্তিতে লাখ লাখ মানুষ একজনের সাথে একজন মিশে ঘরের সাথে, তারা এই যে স্বাস্থ্যবিধি বা মাস্ক ব্যবহার করা, সেগুলোর ধারে কাছেও নাই। এবং বাজারঘাটে মানুষ যেভাবে যাচ্ছে, একজনের গায়ের উপর একজন বাজার করতেছে, যেখানে 3 ফিট দূরত্ব, 3 ফিট মানে 2 হাত, 2 হাত দূরে থাকলে যেমন আপনি আমি একদম স্বাস্থ্যবিধি মোতাবেক আছি। তো এরকম যে এই সচেতনতা বারবার টেলিভিশনে বিবৃত বলছে, তো সরকারের আসলে এটি এখন মাইকিং করে, যেহেতু তারা এটা বুঝতেছে না, মাইকিং করে কাছে কাছে গিয়ে বিভিন্ন মহলে যদি সরকার একটি পদক্ষেপ নিত যে আপনারা এটা না মানলে আপনাদের এই হতে, তারপরেও তাদের শিক্ষার অভাবে হোক বা সচেতনতার অভাবে হোক, তারপরেও তারা মানতে চায়, বিভিন্নভাবে সচেতনতামূলক হচ্ছে। তো আমি আপনার এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, 2 হাত দূরত্বে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন এবং এই করোনামুক্ত থাকার চেষ্টা করবেন। জি, ধন্যবাদ। আমরা গতকাল আমরা দেখলাম যে ভাড়াটিয়া পরিষদ তারা ঢাকায় একটি মানববন্ধন করেছে এবং 3 মাসের বাড়ি ভাড়া তারা মৌকুফের দাবি করেছেন, এবং ইতিমধ্যেও তারা বেশ কয়েকটি মানববন্ধন করেছেন, আমরা যেটি পত্রিকার রিপোর্টে দেখলাম। তো এই বাড়ি ভাড়া মৌকুফের যে বিষয়ে তারা আন্দোলন করছেন, দাবি, এক্ষেত্রে বাড়িওয়ালাদের কি করণীয়, বা ভাড়াটিয়াদের আসলে কতটুকু ভাড়া মৌকুফের যৌক্তিকতা আছে, বা সরকার কি করণীয় বলে আপনি মনে করেন? জি, আসলে অ্যাকচুয়াল সুলতান বাহার ভাই এই ভাড়াটিয়া পরিষদের চেয়ারম্যান হয়েছেন এবং সাংগঠনিক কিছু কার্যক্রম চালাচ্ছেন। তো অ্যাকচুয়ালি দেখেন, একটা মানুষ বিল্ডিং করেছে, যে ভাড়া নিচ্ছে, অধিকাংশই 95% বিল্ডিংই লোন নিয়ে করে। জি। তো সরকারের লোন তো মৌকুফ হবে না। জি। প্লাস এই বাসা ভাড়া দিয়ে লোন দিচ্ছেন, নিজে চলতেছেন, প্লাস অনেক দেনা থাকে সেগুলো দেন, এগুলি অ্যাকচুয়ালি সম্ভব না। কিছুটা যদি মাফ করেন, যে 3/1 বা কিছুটা যে ভাড়া হয় 70,000 টাকা, 20,000 টাকা মাইনাস করে দিলেন, জি। সেই ক্ষেত্রে সেটা সম্ভব। কিন্তু অ্যাকচুয়ালি যদি পুরোপুরি ভাড়া মাফ করা, এটা তো সরকারের হাতে নয়। যারা পাবলিক, যারা বিল্ডিং করেছেন, যারা লোন নিয়েছেন, যারা ওটা দিয়ে চলেন, তারাই ভালো বোঝেন। আমি নিজেও ভাড়া থাকি। জি। এই তো এটা যদি কিছুটা মওকুফ করেন, যাদের ঘর বাড়ি বিল্ডিং আছে, যারা ভাড়া দেন, সেটা ভালো হবে। জি, ধন্যবাদ আপনাকে। মৃত্যুর তালিকায় মন্ত্রী, সাংসদ, বাড়ছে উদ্বেগ। তো আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের নাসিম ভাই, যিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী তিনিও গেছেন, এবং আজকে আমরা যখন কথা বলছি, আমরা আজকে কিছুক্ষণ আগে আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, যিনি আমাদের জাহি ক্যাবিনেট প্রেসিডিয়াম মেম্বার, আমাদের খুব ঘনিষ্ঠজন, তিনিও কিন্তু আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন এই করোনা আক্রান্ত হয়ে, এবং তাকে তাৎক্ষণিক ঢাকার বাইরে থেকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তো এইভাবে ভিআইপিরা অনেকেই মৃত্যুবরণ করছেন, মন্ত্রীরা মৃত্যুবরণ করছেন, সাবেক মেয়ররা করছেন। এজন্য কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা অনেক বেশি হচ্ছে। আপনি কি মনে করছেন? জি, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে বিশ্বস্ত সহযোদ্ধা নাসিম ভাই এবং আবদুল্লাহ ভাই, যিনি ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, এবং গভীর শোক প্রকাশ করেছেন। এটা আমাদের জাতির জন্য বিশাল একটি ধাক্কা, যে এত গুণী মানুষ দেশ থেকে চলে যাচ্ছেন। এবং সাথে আজকের দেখলাম যে ঢাকা সিএমএইচে সিলেটের সাবেক মেয়র বদর ভাই, তিনিও মারা গেছেন। আমরা তাদের জান্নাত কামনা করছি। তো এটা অবশ্যই দেশের জন্য ক্ষতিকর, যখন দেশের বিশিষ্ট ব্যক্তিগণ যারা দেশ পরিচালনায় অনেক ভূমিকা রাখেন, এদের মতো লোক যখন মারা যায় বা এরা আক্রান্ত হয়। স্বাস্থ্য সচিবের স্ত্রী, তিনিও মারা গেলেন। কুষ্টিয়ার ডিসি আসলাম, আমার বন্ধু মানুষ, তিনিও আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়েছেন।
এবং এরকম অনেকে হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি রোগের বিষয়টা তো বলা যায় না। আপনারা দেখেন নিউ ইয়র্কের যে সিটি মেয়র তিনি বলেছেন যে 60% লোক ঘরে বসে থেকে করোনা আক্রান্ত হচ্ছে না, 40% যারা বিদেশ থেকে আগত বা বাসে বা বাজারে ঘরে বসে থাকলেও যে করোনা হবে না তারও কোনো নিশ্চয়তা নেই, কোনো না কোনোভাবে ছড়াচ্ছে। নিউ ইয়র্কের সিটি মেয়র বলেছে যে ঘরে যারা লকডাউনে থাকছেন, ঘরের ভিতরে থাকতেন, তাদের ভিতরেই 60% এই করোনা আক্রান্ত। তো আমাদের দেশের পরিস্থিতি কি হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আপনি তাড়াতাড়ি আরও বেশি পরীক্ষা করার, মাত্র 15-16 হাজার পর্যন্ত ক্যাপাসিটিতে আছে, এটাকে 20,000, 30,000, 40,000, 50,000 যত তাড়াতাড়ি করা যাবে। মানুষ যখন জানবে যে আমি করোনা মুক্ত, তার কনফিডেন্ট বেড়ে যাবে, বা করোনা যদি টেস্টে ধরা পড়ে তাহলে তার সে চিকিৎসা নিয়ে সে দ্রুত ভালো হয়ে যাবে। দ্রুত এটার পদ্ধতিটা, টেস্ট করার পদ্ধতিটা বাড়াতে হবে। তো আমরা দেখতে পেয়েছি যে চিকিৎসকদের মধ্যে অনেক গুণী চিকিৎসকও কিন্তু ইতিমধ্যেই মারা গেছেন এবং সেই তাদের মধ্যে সংক্রমণও বাড়ছে এবং তাদের মৃত্যুও বাড়ছে। তো এই চিকিৎসকরা কেন এভাবে মারা যাচ্ছেন? তাদের মানে স্বাস্থ্য সচেতনতা কি যথার্থ রয়েছে কিনা? আসলে এই যে ডাক্তাররা অবশ্যই স্বাস্থ্য সচেতনতার অভাব। আপনারা দেখেন পৃথিবীর কোনো দেশে এত ডাক্তার মারা যায় নাই। জি, চীনে প্রথম 2-3 জন মারা যাওয়ার পরে ডাক্তারদের ভিতরে এই সচেতনতার সৃষ্টি হয়েছে। আমাদের যে পিপিআই যে ব্যবহার করতেছেন বা যে স্বাস্থ্য থাকা দরকার সেগুলির ঘাটতি পরিলক্ষিত হয়েছে। তো এটা যথাযথভাবে যদি তিনি পিপিআই ব্যবহার করে যেভাবে যাওয়ার কথা সেভাবে যে করেন, এবং ড্রেসটা চেঞ্জ করে যখন যাবেন সেটাকে যদি ধোলাই করে আবার যদি করেন, একটু অবহেলা করলেই কিন্তু ডাক্তার তো সরাসরি যেহেতু এটা ছোঁয়াচে রোগ, তো সেখানে তাদেরকে এটা 100%-এ যদি 1%ও তিনি অবহেলা করেন সেটা কাম্য না। তো নিশ্চয়ই তার অবহেলার কারণেই তিনি করোনা রোগীর স্পর্শ থেকে এটা হয়েছেন। তাদেরকে 100-তে 100%ই সচেতন হয়ে তার স্বাস্থ্য সম্মতি বিধি মেনে তারপর রোগীদের চিকিৎসা করতে হবে। যদি 1% যারা অবহেলা করবে তারাই কিন্তু আক্রান্ত হচ্ছেন। জি। তো আমরা ফজলে তাপসের যে একটি মন্তব্য এবং যেটি আমরা পত্রিকা শিরোনাম দেখেছি যে করোনা আতঙ্কের মাঝেই আবার ডেঙ্গু আতঙ্ক, এবং ফজলে তাপস বলেছেন যে কোনো রকমের গাফিলতি, অবহেলা বা বরদাস্ত করা হবে না। মশার যন্ত্রণা, জলাবদ্ধতা, বজ্র সংগ্রহে অপ্রতুলতা, তো এটি এখনও রয়েছে। অবশ্য আপনি ইতিমধ্যেই তার ব্যাপারে কিছু কথা বলেছেন। তো এই করোনার মধ্যেই আবার ডেঙ্গুর আতঙ্ক, তাহলে আমরা কি এই ডেঙ্গুর আতঙ্কেই থাকবো নাকি ডেঙ্গু থেকে আমরা মুক্তি পেতে পারি? আপনি কি মনে করেন? যে মহান রব্বুল আলামিন এই ডেঙ্গু থেকে আমাদেরকে মুক্তি দেন। ফজলে তাপস তিনি দ্রুত পদক্ষেপ নিচ্ছেন এবং স্বচ্ছ জবাবদিহিত তার মতো ব্যক্তি, মেয়র আতিকের মতো ব্যক্তি আমাদের এই ঢাকা 2 সিটিতে প্রয়োজন ছিল, যাদের অর্থের যে ইটা মানে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, অবৈধ টাকা নিয়ে তারপর কাজ দেওয়া, সেই টেন্ডেন্সি কিন্তু আতিক সাহেবেরও নেই এবং ফজলে তাপসেরও নেই। যে মশার ওষুধ আনতে দেখা গেছে যে এর আগে যারা ছিলেন কোটি কোটি টাকার দুর্নীতি, তো দুর্নীতি থাকলে সেখানে মশার ঔষধ ছিটানো হবে কিভাবে? জি, তো ঔষধ ক্রয় করে নাই, ভেজাল ঔষধ ক্রয় করেছেন, তাতে মশা মারা নাই, এবং দেখবেন গত বছর ডেঙ্গুতে কিন্তু প্রচুর লোক মারা গেছে এবং মহামারী আকারে। হ্যাঁ, তো আজকের এ যাবৎ ইনশাল্লাহ আমাদের ভালো আছে, ডেঙ্গুর সেরকম প্রকোপ বাড়ে নাই। তো 2 মেয়রই এটার কার্যক্রম চালাচ্ছেন এবং আমি আশা করব তারা আরও বেশি বেশি করে এর কার্যক্রম চালাবেন। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে। তো বাজেট পাশের আগেই মোবাইল কল চার্জ বাড়ানোর ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি। তো আমরা দেখলাম যে বাজেটে মোবাইলের কর বাড়ানোর সাথে সাথেই কিন্তু পাস হয়নি বাজেটে, ইতিমধ্যেই তারা এই কর মানে বাড়তি কল রেট তারা ব্যবহার করছে এবং বিটিআরসি তাদের কাছে একটি ব্যাখ্যা চেয়েছেন। তো এই মোবাইল কোম্পানিগুলো যে মানুষের সাথে যে দুর্ব্যবহারটা বা এই যে মানুষকে যে অতিষ্ঠ করছে, এ ব্যাপারে কি করণীয়, আপনি কি মনে করেন? আমরা মোবাইল কোম্পানিগুলো দুর্নীতির একটা মানে উপরের যে শিখর যেটা আছে সেটা চলে গেছে বিভিন্নভাবে। একজনে 100 টাকা ঢুকলো, দেখা গেছে যে সে 5 মিনিট কথা বলতে পারে, কীভাবে যে কেটে নেয়। তো এটা তাদের হাতেই, যেহেতু কোনো গ্রাহকের হাতে এই টাকা কাটার কোনো সিস্টেম জানা নাই, ওনারাই কেটে নিচ্ছেন। তো সরকার যতটুকুই বাড়াক সেটা কিন্তু ওই মোবাইল কোম্পানির যাচ্ছে না, জি, গ্রাহকদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। সরকার যদি 1 টাকা বাড়ায় ওনারা 3 টাকা কেটে নিচ্ছে। জি, তো এইটা যে পুকুর চুরি, সেই পুকুর চুরি ঠেকাতে হবে, বন্ধ করতে হবে, একটা তদন্ত কমিটি করতে হবে যে গ্রাহকের টাকাগুলো কোথায় যায়। জি, যে টাকাগুলো ঢুকাচ্ছে, কিছু সাধারণ কথা বলতে পারছে, কিন্তু এত দ্রুত টাকা চলে যাচ্ছে মানুষের। তো হাজার হাজার কোটি টাকা, আমাদের দেশে 16 কোটি মানুষ, যদি কেউ 100 টাকা করেও ঢুকায় তাহলে কত টাকা? জি, তো এভাবে যদি
1 টাকা করে ঢুকালেও কিন্তু 16 কোটি টাকা। জি তো সেই ক্ষেত্রে যে এই টাকাগুলো মোবাইল কোম্পানির দুর্নীতির মাধ্যমে তারা বিশাল অঙ্কের টাকা এবং সরকারকে ফাঁকি দিচ্ছে, প্রস্তাব করা হয়েছে, এখন পর্যন্ত বাড়ে নাই। নট অনলি মোবাইল কোম্পানি, আপনার বিভিন্ন সিগারেট, একটা বেনসন সিগারেট 15 টাকা হয়ে গেছে, 12 টাকা বিক্রি করতো, এখন 15 টাকা বিক্রি করে। তো এভাবে সব প্রস্তাব করা হয়েছে, এখন তো পাস হয় নাই। সেগুলি সবগুলি দাম বাড়িয়ে দিয়েছে। কারা বাড়ায়, কোথায় সিন্ডিকেট, সেগুলো সরকারের করতে হবে, চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় আনতে বিচার করতে হবে তাদের। জি ধন্যবাদ আপনাকে। 14 ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা দেখেছি যে নানান রকমের দুর্নীতি সুযোগ নিচ্ছে বা ঠিকাদাররাও করছে এবং 14 ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করছে। তো এই ঠিকাদারদের কার্যক্রম সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং তাদের বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমাদের দেশটা তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দুর্নীতির দেশ। আমি তো ন্যাব ভাসানী করি, মাওলানা ভাসানীর আদর্শের দল। তো দুর্নীতির যে বিষয়টা, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা ঠিকাদার, জি অনেক প্রভাবশালী ঠিকাদার, আপনি যদি তাদের বিষয়টা জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটি হাসপাতালে কি মালামাল প্রয়োজন, এইটা হাসপাতালের কর্তৃপক্ষ তার জানার প্রয়োজন নাই। এই ঠিকাদাররা একটা তালিকা করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন যে আপনি এইগুলির প্রস্তাবনা করেন, পাস করার দায়িত্ব আমার, মাল সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমার, আপনি কত % কমিশন নেবেন, কি পাবেন সেইটা বলেন। জি এবং সে সরাসরি লোক মারফত পাঠিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই একজন হসপিটালের পরিচালক এই তালিকা পেয়ে হতভম্ব হয়ে গেছেন এবং সে এটার করায় যে আপনি কেন তালিকা নেবেন, আমার কি হসপিটালে লাগবে সেটা। তাকে কিন্তু বদলি করা হয়েছিল এবং স্বাস্থ্য বিভাগে যারা ডাক্তার আছেন, যারা আছেন, এটা কিন্তু দেশে একটা বিশাল হয়ে গেছিল। তো এখন আমি নিজে এর ভুক্তভোগী, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইজান আপনি তালিকা পাঠান, হ্যাঁ, এবং দেখবেন অনেক সাংবাদিকরাও তাদেরকে ধরেছে, তার টেবিলের সামনে তার তালিকা, কোন হসপিটালে পাঠাবে, কোথায় কি, একজন ঠিকাদারের। জি তো যে 14 জনকে তালিকাভুক্ত করেছে, তাদের শুধু তালিকাভুক্তই নয়, মানে কালো তালিকাভুক্ত নয়, তারা কত হাজার কোটি টাকা ব্ল্যাকমেল করে, কোটি কোটি টাকার, 20 কোটি, 40 কোটি, 60 কোটি, 100 কোটি টাকার বিভিন্ন যন্ত্রপাতির নামে, সেখানে টোটালি 2-1টা যন্ত্রপাতি দিয়ে নামে মাত্র এই টাকাগুলো যে সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাৎ করেছেন, সেই টাকা যদি আজকের এই করা হয়, তাহলে এই যে ব্যাংকে যে টাকা নাই, সরকারের কাছে টাকা নাই, সেটা থাকবে না। এগুলি কালো টাকা হয়ে গেছে, এই কালো টাকাগুলোই সাদা ওই আইনের মাধ্যমে এনে করলেই হবে। অতএব এই ঠিকাদারের এই যে 14 দেখবেন যে 1400 কোটি, 14 লাখ কোটি টাকা তাদের কাছে পাওয়া যাবে। শুধু কালো তালিকাভুক্ত করলেই হবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং কি দুর্নীতি করতেছে এটা জাতির সামনে পেশ করতে হবে এবং সেই টাকাগুলো উদ্ধার করতে হবে। তো আমাদের এই যে করোনা পরিস্থিতিতে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছেন, ত্রাণ দিচ্ছেন এবং ব্যাপক কর্মসূচি করেছেন। তো আমরা বিএমপি থেকে দেখি যে কিছু বিবৃতি আসে বা তাদের যে কার্যক্রম বা ত্রাণ বিতরণ অন্য আমরা তেমন দেখতে পাই না। তো সেক্ষেত্রে আপনিও একটি পার্টির চেয়ারম্যান, ন্যাব ভাসানীর চেয়ারম্যান, তো অন্য রাজনৈতিক দলগুলো বা আপনার রাজনৈতিক দল, আপনারা কি কার্যক্রম করছেন বা জনগণের জন্য কিভাবে আপনারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন? যে সালাম ভাই, আমি আমার সাধ্যমতো যতটুকু পেরেছি আমি তাদেরকে বিকাশের মাধ্যমে বা যেভাবে হোক তাদেরকে আমি সহায়তা করেছি। তবে সরকারের হাত অনেক বড়। সরকার যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা প্রণোদনা প্লাস সাহায্য করেছেন, তো দেশে দেখা যাচ্ছে যে একটা দুর্নীতির উৎসব চলছে। এবং লজ্জার বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সচিবদেরকে জেলায় প্রদান করে এবং এমপিদের উপদেষ্টা করে আজকের এই ত্রাণ বিতরণে করেছেন। এটা একজন সাংসদ, রাজনীতিবিদদের জন্য, হ্যাঁ, এটা একটা শুভ জিনিস নয়। যেখানে সাংসদরাই জেলার সব কিছু থাকেন, হ্যাঁ, সচিবরা সাংসদের উপরে হতে পারে না, কারণ সাংসদরা আইন পাশ করেন এবং সেই আইন মানেন সচিবরা। তো দুর্নীতির কতদূর চরম সীমায় গেলে মাননীয় প্রধানমন্ত্রী এই সচিবদের জেলায় নিয়োগ দিয়েছেন। তো আপনি দেখেন 65 জন চেয়ারম্যান বরখাস্ত হয়েছেন এবং যারা পরিষদের মেম্বার তাদেরকে অনেক বরখাস্ত করা হয়েছে এবং হাতে নাতে ধরে। যখন করোনায় মানুষ মারা যাচ্ছে, যখন দেশের মানুষ না খেয়ে শুধু ত্রাণের দিকে তাকিয়ে আছে, যখন মানুষ গৃহবন্দী লকডাউনের কারণে বিভিন্ন, যখন সাধারণ ছুটি ছিল 2 মাস,
ঠিক সেই মুহূর্তে যে চেয়ারম্যানরা আছেন, নিশ্চয়ই আমাদের দেশে যারা ধনাঢ্য পরিবার, এখন আর গরিব মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ দেশের চেয়ারম্যান হয় না। যার কোটি কোটি টাকা আছে, যিনি 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা খরচ করতে পারেন, তারাই চেয়ারম্যান হচ্ছেন। জি। তাদের কিন্তু প্রচুর টাকাও আছে, তারা না দিয়ে বরঞ্চ সরকারের যে সামান্য ত্রাণ সেটা দিয়ে চুরি করে, যে আমাদের দেশে যে দুর্নীতির একটা আখড়া, যে আমাদের যে মন মানসিকতার অভাব, আমাদের যে হীন মানসিকতা, এবং দেখেন ম্যাক্সিমামই শিক্ষিত মানুষ যারা এগুলি করতেছে, একজন চেয়ারম্যানকে অশিক্ষিত বলে তো সেটা ভুল হবে। তারাই যদি এগুলি করে, তা সাধারণ যারা মানুষ তারা কি করবে? তো আমাদের এই যে দুর্নীতি, এই যে ত্রাণ চুরির, এই যে পুকুর চুরি, এই যে ভরা চুরি, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে শুনে বুঝে, বা যারাই আমরা রাজনীতি করি, কাকে নমিনেশন দেওয়া হবে, কে কতটুক, হ্যাঁ, অন্ততপক্ষে এদের এই থাকা উচিত যে স্থিরও থাকা উচিত যে চুরি করতে পারবে না। এখন প্রত্যেকটা ইউনিয়নে যারা চেয়ারম্যান আছেন তারা কত টাকা খরচ করবেন, এই টাকার 3 গুণ আবার কীভাবে উঠাবেন, এগুলি দেখা গেছে যে টেন্ডার করছেন শুধুমাত্র নামে, কোনো কাজ নামে মাত্র টাকাগুলো আত্মসাৎ করে নিচ্ছেন। সারা দেশেই এই একটা মহোৎসব টাকা মারার, টাকা খাওয়ার, ষড়যন্ত্রের, দুর্নীতির, এগুলো বন্ধ করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, জয়যাত্রা টেলিভিশনের দর্শক এবং যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে। আল্লাহ হাফেজ।